সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আজকে আমাদের অনলাইন ক্লাস হচ্ছে 25, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের আমাদের দ্বিতীয় লেকচার। গতদিন আমরা তাড়িৎ চৌম্বক আবেশ বলতে কি বুঝো, চৌম্বক ফ্লাক্স কি, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কি, এই সংজ্ঞাগুলো পড়ছিলাম এবং তাদের মধ্যে এককটা আমরা দিছিলাম। তো এর মধ্যে আমাদের ফ্যারাডে তাড়িৎ চৌম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের দুটো পরীক্ষণ আমি বর্ণনা করছিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। আমাদের এই পরীক্ষণগুলো লাগবে, সূত্রগুলো আমরা স্টেটমেন্টটা দিতে। তাড়িৎ চৌম্বক আবেশ, আজকে প্রথম প্রশ্ন হচ্ছে তাড়িৎ চৌম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলো বিবৃত ব্যাখ্যা করো। তো আমি ব্যাখ্যাটা বলবো, তোমাদের ব্যাখ্যাটা শিখতে হবে না, তোমরা শুধু স্টেটমেন্টটা শিখলে হবে, আর গাণিতিক রূপ যেটা আছে সেই গাণিতিক রূপটাই জানতে হবে। তো প্রথম সূত্র হচ্ছে আমাদের তাড়িৎ চৌম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের প্রথম সূত্রটা হচ্ছে, যখনই কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখনই বদ্ধ কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তির সৃষ্টি হয় তথা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। যতক্ষণ পর্যন্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে আমাদের বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তিও ততক্ষণ পর্যন্ত কি হয়, স্থায়ী হয়। এটাই হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার উল্লেখ করতেছি, তোমরা এটা যে কোনো বই থেকে স্টেটমেন্টটা শুদ্ধভাবে লিখতে পারলেই হবে। তোমাদের বিবৃতিটা জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আমি বলতেছি তাড়িৎ চৌম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের প্রথম সূত্র, যখনই কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। যতক্ষণ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে আবিষ্ট তড়িৎচালক শক্তিও ততক্ষণ স্থায়ী হয়। এইটা হচ্ছে প্রথম সূত্র আমাদের। এই যে আমরা বিগত দিন দেখছি, চৌম্বক এবং কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি যতক্ষণ বিদ্যমান থাকে ততক্ষণ আমাদের এই বদ্ধ কুণ্ডলীতে একটা তড়িৎচালক শক্তি স্থায়ী হয়। এটাই হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র দেখো, এই যে ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স বলতেছি আমরা, আবিষ্ট তড়িৎচালক শক্তি, এটা দ্বিতীয় সূত্রটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি, ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স, আইএনডি সংক্ষেপে। এটা হচ্ছে ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স, আবিষ্ট তড়িৎচালক শক্তিটা হচ্ছে বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি কুণ্ডলীর ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। আমি আবার বলি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আমাদের দ্বিতীয় সূত্র যেটা, সেটা হচ্ছে ইনডিউসড বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি হচ্ছে কুণ্ডলীর ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। এখানে ফ্লাক্স বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে, এই জন্য আমি ডিফারেন্স চিহ্নটা দিছি। যদি বৃদ্ধি পায় তাহলে φ2 - φ1 হবে, আর যদি হ্রাস পায় তাহলে φ1 - φ2 হবে। আর এখানে দেখো, তোমরা শাহজাহান তপনের বইয়ের স্টেটমেন্টটা দেবে না, তোমরা লিখবে যে দেখো, আবিষ্ট বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি কুণ্ডলীর ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। ওখানে ঋণাত্মক মানের সমানুপাতিক বলছে, মান ঋণাত্মক হয় না, তবে আবিষ্ট তড়িৎচালক শক্তিটার দিক যেহেতু বিপরীতমুখী সেই জন্য একটা মাইনাস আসে। ওটা তোমরা স্টেটমেন্টটা এভাবে দেবে। স্টেটমেন্টটা কিভাবে দেবে আবার বলতেছি, আবিষ্ট তড়িৎচালক শক্তি হচ্ছে কুণ্ডলীর ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। আর এখানে আমরা একটা মাইনাস দেব। এই মাইনাসটা কেন? আবিষ্ট তড়িৎচালক শক্তি যে কারণে উৎপত্তি হয়, উৎপত্তির কারণকে বাধা দেয়। এটাই হচ্ছে আমাদের লেন্জের সূত্র, আমরা আসতেছি পরে। মাইনাস চিহ্নটা সিগনিফিকেন্সটা ওটাই, মানে আবিষ্ট তড়িৎচালক শক্তির অভিমুখটা হচ্ছে আমাদের মূল প্রবাহের বিপরীত দিকে, এই জন্য আমরা মাইনাস চিহ্নটা দিলাম। আর এটাকে যদি আমি একটু কি করি, ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স, এখানে দিস ইজ ইকুয়াল টু একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে দিচ্ছি, কে এর মান যদি 1 হয় তাহলে এটাকে আমরা φ1 ডিফারেন্স φ2 ডিভাইডেড বাই টি দিতে পারি। তোমরা মাইনাসটা অঙ্ক করার সময় মাইনাসটা ইউজ করতে দরকার নাই, ইউজ করার প্রয়োজন পড়বে না, মাইনাস ছাড়া অঙ্ক করলে হবে। তারপরে এখানে দেখো, আমি যদি ক্যালকুলাস ফর্মে লিখি তাহলে মাইনাস ডিডিটি অফ কত, ফাই ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স ইআইএনডি ইজ ইকুয়াল টু, আইএনডিটা সাফিক্স, আবার ওটার সমান করে দিও না, ই এর সাফিক্সটা হচ্ছে আইএনডি, ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা হচ্ছে এক পাকে কুণ্ডলীর জন্য। যদি এন পাকে কুণ্ডলী হয় তাহলে ইআইএনডি, ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ইকুয়াল টু এন ডিডিটি অফ আমাদের কত, ডিডিটি অফ ফাই।
এই হচ্ছে যে আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র। এখন আমরা অঙ্ক করার জন্য এটা আমাদের লাগবে, অঙ্ক করার জন্য এই সূত্রগুলো আমাদের লাগবে। এখন দেখো আমি তোমাদের এই যে 4 নাম্বার অঙ্কটা একটু করিয়ে দিচ্ছি, তোমাদের এখানে কোয়েশ্চেন নাম্বার 4 দিছি, অঙ্কটা করিয়ে দিচ্ছি, তখন আমাদের সূত্রটা ইজি হয়ে যাবে। আমি পড়ছি এখানে বলছে দুইটি চৌম্বক মেরুর মাঝে এক স্থান থেকে অন্য স্থানে 100 পাকের, অর্থাৎ এখানে পাক সংখ্যা n = 100 পাকের একটি কুণ্ডলীকে এত সেকেন্ডে, অর্থাৎ dt = 0.04 সেকেন্ড এই নিয়ে যাওয়া হলো। চৌম্বক ফ্লাক্স 30 × 10⁻5 ওয়েবার থেকে 2 × 10⁻5 ওয়েবারে পরিবর্তিত হলে তাহলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন d phi = আমাদের কত 30 - 2 × 10⁻5 এত ওয়েবার। this is equal to 28 × 10⁻7 কত ওয়েবার। তো বলছে এখানে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কত, ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ইকুয়াল টু হোয়াট, EIND ইজ ইকুয়াল টু কত হোয়াট, ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্সটা হোয়াট, IND টা হচ্ছে সাফিক্স পদে থাকবে, এটা মনে রাখবে। তাহলে আমরা জানি, দেখো দ্বিতীয় সূত্র হতে আমরা জানি, ফ্যারাডের দ্বিতীয় সূত্র হতে আমরা জানি ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ইকুয়াল টু n ddt অফ কত ফাই। আমি মাইনাস চিহ্নটাকে অ্যাভয়েড করলাম, দরকার নাই, আমাকে তড়িৎচালক শক্তির মান চাইছে, দিক না। তাহলে n এর মান হচ্ছে যে কত 100, d ফাইটা পাইছো 28 × 10⁻7 এত ওয়েবার চুম্বক ফ্লাক্সের একক। তারপরে dt হচ্ছে 0.04 কত সেকেন্ড, 0.04 সেকেন্ড। তাহলে দিস ইজ ইকুয়াল টু আমাদের 4 সাথে 28 0.7 ভোল্ট, এত ভোল্ট। দিস আনসার আমাদের 0.7 ভোল্ট, এটাই হচ্ছে তোমাদের আনসার অঙ্কটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সূত্রটা বললাম, সূত্রের একটা প্রয়োগও করলাম, তাহলে আমাদের সূত্রটা বোধগম্য হলো। আমি মাইনাসটা অ্যাভয়েড করছি, অ্যাভয়েড করতে পারবে, অঙ্ক করার সময় মাইনাস দেওয়া লাগবে না। এরপর আসো দ্বিতীয়টা আমাদের খুবই ইম্পর্টেন্ট, দ্বিতীয় কোয়েশ্চেন আমাদের ল্যাঞ্জের সূত্রটি বিবৃত করো। খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র 1 নম্বরের জন্য। যে কোনো তাড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক এমন হয় যে সে যে কারণে সৃষ্টি হয় তার উৎপত্তির কারণকে বাধা দান করে, অর্থাৎ এটার অর্থ হচ্ছে দুধকলা দিয়ে সাপ পোষা, যার কারণে সৃষ্টি তাকে কি করে দেয়, বাধা দান করে। তো আমাদের দ্বিতীয় সূত্রটা হচ্ছে ল্যাঞ্জের সূত্রটা হচ্ছে যে দেখো যে কোনো তাড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক এমন হয় যে সে যে কারণেই সৃষ্টি হয় তার উৎপত্তির কারণকে বাধা দান করে। তাহলে একটু দেখো এই যে আমাদের একটা বদ্ধ কুণ্ডলী, একটা এই যে ম্যাগনেট আমাদের দ্বন্দ্ব চুম্বক, এটার দক্ষিণ মেরুটাকে আমরা এই কুণ্ডলীর দিকে আনতেছি, এটা হচ্ছে যে নর্থ পোল আমাদের, আর এটা হচ্ছে সাউথ পোল। এই চুম্বকটাকে যখন এই কুণ্ডলীর দিকে আনা হচ্ছে তখন কুণ্ডলীতে একটা কি হচ্ছে, আমাদের দক্ষিণ মেরু সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, দক্ষিণ মেরুর কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। যখন এই দক্ষিণ মেরু সৃষ্টি হবে তখন সে এই চুম্বকের গতিকে কি করবে, বাধা দেবে। তাহলে চুম্বকের গতিশীলতার কারণে এখানে একটা তড়িৎচালক শক্তি আমাদের কি হয়েছিল, সৃষ্টি হয়েছিল। এখন যখন যে তড়িৎচালক শক্তিটা যখন সৃষ্টি হয়েছে তখন সে এই চুম্বকের গতিকে বাধা দিচ্ছে। এই জন্য আমাদের ল্যাঞ্জের সূত্রের স্টেটমেন্টটা আমি আবার বলতেছি, দেখো এটা খুব ইম্পর্টেন্ট, 1 নম্বরের জন্য ধরে নিতে পারো, তোমরা পরীক্ষায় পাবে। যে কোনো তাড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক এমন হয় যে সে যে কারণেই সৃষ্টি হয় তার উৎপত্তির কারণকে বাধা দান করে, অর্থাৎ এই চুম্বকের গতিশীলতার কারণে এখানে তড়িৎচালক শক্তিটা আবিষ্ট হয়েছে, যেই মাত্র সেটা আবিষ্ট হয়েছে তখন সেই চুম্বকের গতিকে কি করে, বাধা দান করে। তো বাধা দিতে হলে তাহলে কুণ্ডলী তলে একটা দক্ষিণ মেরু সৃষ্টি হতে হবে, কারণ সমজাতীয় মেরু পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। আমাদের কুণ্ডলী তলে যদি তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে হয়ে থাকে তখন কুণ্ডলী তলে একটা দক্ষিণ মেরু সৃষ্টি হয়, তখন সেটা এটাকে কি করে, আমাদের বিকর্ষণ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি ল্যাঞ্জের সূত্রটার স্টেটমেন্টটা তোমরা শিখবে এবং 3 বার লিখবে। এরপরে দেখো আমাদের অনুধাবনমূলক প্রশ্ন, বোর্ড প্রশ্ন, দেখাও যে ল্যাঞ্জের সূত্র শক্তির নিত্যতা সূত্র মেনে চলে অথবা তাড়িৎচুম্বক আবেশ শক্তির নিত্যতা সূত্র মেনে চলে।
দেখাও যে লেন্জের সূত্র শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, অর্থাৎ তাড়িৎ-চুম্বক আবেশ লেন্জের তাড়িৎ-চুম্বক আবেশ শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। দুইটাই আমাদের সেম প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনুধাবনের জন্য। সেটা একটু ভালো করে দেখো। এখানে মূল বিষয়টা হচ্ছে একটা, তোমরা চিত্রের দিকে একটু তাকাও। যখন এই চৌম্বকের দক্ষিণ মেরুটাকে যখন কুণ্ডলীর দিকে আনা হয়, যে কোনো একটা মেরু আনলেই হয় আমাদের, অর্থাৎ চৌম্বক এবং কুণ্ডলীর মধ্যে যতক্ষণ একটা আপেক্ষিক গতি বিদ্যমান থাকবে ততক্ষণ বদ্ধ কুণ্ডলীতে একটা তড়িৎচালক শক্তি কী হবে, সৃষ্টি হবে। এখন কুণ্ডলীতে যখন তড়িৎচালক শক্তি সৃষ্টি হয় তখন সেই তড়িৎচালক শক্তি আবার ওই চৌম্বকের গতিকে কি করে, বাধা দান করে। ঠিক আছে, বাধা দান করে। তাহলে এটা কিভাবে সম্ভব? আমি চৌম্বকের দক্ষিণ মেরুটাকে আনতেছি কুণ্ডলীর দিকে, তাহলে কুণ্ডলী তলে আরেকটা দক্ষিণ মেরু সৃষ্টি হলে তখনই তো সেটা আমাদের কি করবে, এই চৌম্বকটাকে বাধা দিতে পারবে। তো একটা চৌম্বককে যখন আমি কুণ্ডলীর দিকে আনতেছি দক্ষিণ মেরুকে, তখন দেখা যাচ্ছে যে কুণ্ডলীতে আমাদের ঘড়ির কাঁটার দিকেই তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ কুণ্ডলী তলে আরেকটা দক্ষিণ মেরু সৃষ্টি হচ্ছে যে এই চৌম্বকের গতিকে বাধা দিচ্ছে। এখন দেখো তোমরা, যদি বাধা দেওয়া হয় তখন এই যে চৌম্বকটা তো থেমে যাবে, তার গতি থাকবে না, কুণ্ডলী এবং চৌম্বকের মধ্যে আপেক্ষিক গতি থাকবে না। আপেক্ষিক গতি না থাকলে তোমাদের তড়িৎ প্রবাহ কি হবে না, পাওয়া যাবে না। তো তোমরা কি করো, এই যে আমাদের এই আপেক্ষিক গতি বজায় রাখার জন্য এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি যে বাধাটা দিচ্ছে, ওই বাধার বিপরীতে আমরা একটা যান্ত্রিক শক্তি কি করি, ব্যয় করি। ওই যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে কনভার্ট হয়ে বর্তনীতে তড়িৎ প্রবাহটাকে অক্ষুণ্ণ রাখে, অক্ষুণ্ণ রাখে। এটাই হচ্ছে, অর্থাৎ তাহলে আমরা যে অতিরিক্ত যান্ত্রিক শক্তি ব্যয় করে এই তড়িৎচালক শক্তির বিরুদ্ধে চৌম্বকটাকে গতিশীল করতেছি, সেই যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে কনভার্ট হয়ে রূপান্তরিত হয়ে বর্তনীতে তড়িৎ প্রবাহটা অক্ষুণ্ণ রাখে। তাহলে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে শক্তির নতুন করে সৃষ্টিও হয় নাই, ধ্বংস হয় নাই, তবে যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে আমাদের রূপান্তরিত হয়েছে মাত্র। অর্থাৎ লেন্জের সূত্র তথা তাড়িৎ-চুম্বক আবেশ যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র কি করে আমাদের মেনে চলে। তোমাদের বইতে এটা রেডিমেড আছে, তোমাদের প্রশ্ন এটা একটু লিখে ফেলবে, ভালো করে শিখবে, এটা অনুধাবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার দেখা হবে। ভালো থাকো সবাই, ভালো করে লেখাপড়া করবে।